আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইনে ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতির অনলাইন ক্লাস শুরু করছি। উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, প্রভাষক অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠ পরিচিতি হচ্ছে শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র থেকে অধ্যায় 1 আলোচনা করব এবং অধ্যায় 1-এ আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। শিক্ষণফল। আজকে আমরা এই প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো সম্বন্ধে জানব এবং এই আলোচনা শেষে তোমরা যেগুলো জানতে পারবে এবং শিখতে পারবে সেগুলো হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে পারবে। তারপরে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে জানতে পারবে। এছাড়া ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির একটা ধারণা পাওয়া যাবে, অর্থাৎ সংজ্ঞা এবং ধারণা পাবে এ থেকে। আর এছাড়াও আমরা যেটা আলোচনা করব এবং সেখান থেকে তোমরা যেটা জানতে পারবে ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্যগুলো সম্বন্ধে তোমরা জানতে পারবে। আসো আমরা আজকের ক্লাস গুলো আলোচনা করি। আজকে আমরা প্রথমে যেটা জানবো ইসলামী অর্থনীতি বা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্বন্ধে। ইসলামী অর্থনীতি ব্যবস্থাটা কি? ইসলামী অর্থনীতি মূলত হচ্ছে ইসলাম একটা শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে ইসলামের কোরআন এবং শরীয়ত মোতাবেক যে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে সেটাই হচ্ছে ইসলামী অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা। সেটাই বলা হচ্ছে যে খেয়াল করে এখানে যে পবিত্র কোরআন এবং সুন্নাহ তথা ইসলামী শরীয়ত মোতাবেক যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই ইসলামী অর্থনীতি বলা হয়। এ প্রসঙ্গে ডক্টর এম এ মান্নান বলেন যে ইসলামী অর্থনীতি হলো এমন একটি সমাজবিজ্ঞান যা ইসলামের আলোকে জনগণের অর্থনৈতিক সমস্যাগুলি আলোচনা করে। অর্থাৎ আমাদের জনগণের যে অর্থনৈতিক সমস্যাগুলো এটা ইসলামের আলোকে যখন আলোচিত হবে তখন সেটাকে বলা হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এছাড়াও আরেকজন অর্থনীতিবিদের সংজ্ঞা খেয়াল করো, উনি বলেছেন অর্থনীতিবিদ ডক্টর সাবাইলদিন জাইম, তার মতে ইসলামী অর্থনীতি বলতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে মানুষের অর্থনৈতিক সমস্যা ও তার আচরণের সুসংবদ্ধ বিশ্লেষণ এবং অধ্যয়নকেই বোঝায়। এখানে উনি ইসলামী শরীয়তের উপরে গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ ইসলামী শরীয়তের ভিত্তিতে মানুষের যে অর্থনৈতিক সমস্যা এবং তার যে সমাধানের যে আলোচনা বা বিশ্লেষণ সেটাকে মূলত ইসলামী অর্থনীতি বলা হয়। এইভাবে দেখা যাচ্ছে যে ইসলামের বিধিবিধান মেনে যে অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হবে সেটাকে বলা হবে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। তো আমরা সারা পৃথিবীতে দেখি যে কিছু কিছু দেশে ইসলামী অর্থনীতি সিস্টেমটা চালু আছে, যেমন হচ্ছে সৌদি আরব, ইরান, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশগুলোতেই ইসলামী অর্থব্যবস্থা চালু রয়েছে। তাহলে আমরা দেখলাম যে ইসলামী বিধান অনুযায়ী, অর্থাৎ বিশেষ করে পবিত্র কোরআন এবং সুন্নাহ এর আলোকে এই অর্থনৈতিক ব্যবস্থাটাই হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা। এখন আসো আমরা ইসলামী অর্থনীতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করি। এখানে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখব এগুলো সবই ইসলামের শরীয়ত মোতাবেক, অর্থাৎ ইসলামের বর্ণিত নিয়ম অনুযায়ী, বিধান অনুযায়ী এখানে এই অর্থ ব্যবস্থাগুলো পরিচালিত হবে। তো বৈশিষ্ট্যগুলো খেয়াল করো। প্রথমে আমরা যেটা দেখছি যে ইসলামী শরীয়ত মোতাবেক পরিচালিত, অর্থাৎ ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা
ইসলামী শরীয়তের উপর ভিত্তি করে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হবে। অর্থাৎ এই অর্থ ব্যবস্থার মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ। পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে এই ইসলামী অর্থ ব্যবস্থাটা পরিচালিত হবে। এরপরে দেখো সম্পদের মালিকানা। এখানে অন্যান্য অবস্থার মতো এখানেও সম্পদের মালিকানা আছে। এখানে ব্যক্তিগত মালিকানাকে এখানে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ সম্পদের মালিকানা ব্যক্তিগতভাবে একজন হতে পারে, ব্যক্তিগত মালিকানা থাকবে, কিন্তু সেটা চূড়ান্ত মালিক হবে কিন্তু মহান আল্লাহ তাআলা। কারণ আমরা ইসলামের নিয়ম অনুযায়ী এই জগতের সবকিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা, আর আমরা বা জনগণ হচ্ছে তার সৃষ্টির এসব আমানতদারি মালিকানা। তাহলে এখানে ইসলামী অর্থনীতিতে যেটা বলা হচ্ছে যে সম্পদের আমানতদারি মালিকানা এখানে স্বীকৃত। ব্যক্তিগত মালিকানা থাকবে কিন্তু চূড়ান্ত মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আমরা তাহলে আমানতদারি মালিকানা হিসাবে এখানে থাকব। তারপরে এই অর্থব্যবস্থা আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সুদ মুক্ত অর্থনীতি। যে এই অর্থ ব্যবস্থায় সুদের কোনো লেনদেন এখানে থাকবে না। ইসলামে কোরআনে সুদ অর্থাৎ রিবা কথা উল্লেখ করা হয়েছে। এখানে সুদ বলতে যেটা বোঝায় যে বিনা পরিশ্রমে বা অন্য লোকদের অসহায়তার সুযোগ নিয়ে জনগণকে শোষণ করে যে অর্থ আদায় করা হয়, অতিরিক্ত অর্থ আদায় করা, সেটাকে ইসলামে সুদ হিসাবে ধরা হয়। তো এই জন্য ইসলামে সুদকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ ব্যবসাকে হালাল করা হয়েছে কিন্তু সুদকে হারাম করা হয়েছে। এই জন্য এই অর্থব্যবস্থার একটা বড় বৈশিষ্ট্য যে এখানে অর্থব্যবস্থাগুলো মানে অর্থনৈতিক কার্যকলাপগুলো চলবে কিন্তু সেখানে সুদ মুক্ত থাকবে সেটা। তারপরের বৈশিষ্ট্য দেখো যে ভোক্তা নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব। অর্থাৎ এই অর্থব্যবস্থায় এখানে একজন ভোক্তার স্বাধীনতা দেওয়া হয়েছে যে তার রুচি পছন্দ অনুযায়ী করবে, কিন্তু এখানে বলা হচ্ছে নিয়ন্ত্রিত। যে সমস্ত দ্রব্য ইসলামে হারাম করা হয়েছে সেই সমস্ত দ্রব্যের উৎপাদন ভোগ এখানে করা যাবে না, নিষেধ আছে। সেই জন্য একজন ব্যক্তি ভোগ করতে পারবে কিন্তু অতিরিক্ত করতে পারবে না, আবার হচ্ছে হারাম জাতীয় দ্রব্যের ভোগও করতে পারবে না। এরপরে দেখো যে শ্রমের মর্যাদা। এই অর্থব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে ইসলামী অর্থনীতিতে একজন শ্রমিককে খুবই মর্যাদা দেওয়া হয়েছে, অর্থাৎ শ্রমকে খুব মর্যাদা দেওয়া হয়েছে। এখানে হাদিসে বলা আছে যে একজন শ্রমিকের ঘাম শুকিয়ে যাবার আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আবার পবিত্র কোরআন শরীফে বলা আছে যে একজন শ্রমিক সেরা উপার্জন সেইটা যেটা হচ্ছে একজন শ্রমিকের বা কর্মীর যা শ্রমের মাধ্যমে সে আন্তরিকতার মাধ্যমে কাজ করে সেটাই হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ। তো এইভাবে ইসলামী অর্থনীতিতে শ্রমের মর্যাদা দেওয়া হয়েছে। এটাই অর্থনীতির একটা বড় বৈশিষ্ট্য। তারপর হচ্ছে নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে ইসলামী অর্থনীতির সাথে নৈতিক মূল্যবোধ ওতপ্রোতভাবে জড়িত। এখানে নৈতিকতা মূল্যবোধ বিসর্জন দিয়ে হচ্ছে কোনো দ্রব্য উৎপাদন বা ভোগ এই অর্থনীতিতে সমর্থন করা হয় না। এই জন্য এই অর্থনীতিতে তোমার মজুদদারি, চোরা কারবারি, কালোবাজারি, জুয়া, ঘুষ, দুর্নীতি এসবগুলোকে সমর্থন দেয় না। তারপরে দেখো পরের বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ন্যায্য বন্টন। ইসলামী অর্থনীতিতে সম্পদের বন্টনটা ন্যায্য বন্টনের ব্যবস্থা রয়েছে, কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন যে সম্পদ যেন মুষ্টিমেয় কতগুলো ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না থাকে। এই জন্য ইসলামী অর্থব্যবস্থায় প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদ সেটা জমা না রেখে বরং হচ্ছে দরিদ্র নিঃস্ব গরিবদের মধ্যে বন্টন করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হয়েছে। ইসলামের ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য বিরাজমান, যে বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক এবং যে আয় বৈষম্য দেখা যায়, সেটা তো আর বিভিন্ন সিস্টেমের মধ্যে অর্থাৎ জাকাত, সদকা, ফেতরা এই ব্যবস্থার মাধ্যমে এই বৈষম্যটা দূরীকরণের কথা বলা হয়েছে। তো এইভাবে ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের ন্যায্য বন্টনের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। এটাও ইসলামী অর্থনীতির একটি বড় বৈশিষ্ট্য যে এখানে ন্যায় বিচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন ইসলামী অর্থব্যবস্থার ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি তার ন্যায্য অধিকার এবং সুযোগ সুবিধা ভোগ করবে। এখানে
হচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে ইসলামী অর্থব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তারপরে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার কথা বলা হয়েছে, যেটা এই অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে জাকাত সিস্টেমের কথা বলা হয়েছে, যে একজন ব্যক্তি ইসলামী বিধান অনুযায়ী যে নিসাব পরিমাণ সম্পদ বা অর্থ যার থাকবে সে তাকে জাকাত তার জন্য ফরজ হবে। প্রত্যেক বিত্তশালী ব্যক্তির জন্য জাকাত ফরজ, আর হচ্ছে তোমার অসহায় এবং দুস্থ ব্যক্তির জন্য এটা একটা অধিকার। এই জাকাত নেওয়াটা একটা অধিকার। এভাবে জাকাতের মাধ্যমে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য সেটা হচ্ছে হ্রাস করার কথা বলা হয়েছে, এবং এভাবে সামাজিক অর্থনৈতিক কল্যাণ এখানে বজায় থাকবে এবং অর্থনৈতিক ভারসাম্য এইভাবে জাকাতের মাধ্যমে বজায় থাকবে। তারপরে বাইতুল মাল, এটা ইসলামী অর্থব্যবস্থার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য, যে এখানে প্রত্যেকটা রাষ্ট্রের বাইতুল মাল থাকবে, অর্থাৎ সরকারি অর্থ তহবিল গঠন করতে হবে, এবং এই তহবিলের অর্থ দরিদ্র জনসাধারণের কাজে ব্যয় করতে হবে। আবার এছাড়াও যে রাষ্ট্রের কোনো দুর্যোগপূর্ণ অবস্থার সময় তখন এইখান থেকে অর্থ ব্যয় করতে হবে। তাহলে এইভাবে আমরা ইসলামী অর্থনীতিতে এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পেলাম, যেটা অন্যান্য অর্থ ব্যবস্থা থেকে কিছুটা আলাদা। তাহলে এই অর্থ ব্যবস্থার মূল কতগুলো যেগুলো বৈশিষ্ট্য, যেমন সুদমুক্ত অর্থনীতি এখানে থাকবে, এখানে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে, বাইতুল মাল এখানে প্রতিষ্ঠিত থাকবে। তারপরে সম্পদের মালিকানা বলতে এখানে ব্যক্তিগত মালিকানা বলতে এখানে ব্যক্তিগত আমানতদারি মালিকানার কথা বলা হয়েছে। মেইনলি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী শরিয়া ভিত্তিক এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে অর্থনৈতিক যে ব্যবস্থা, 4 ধরনের ইকোনমিক সিস্টেম অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সারা বিশ্বে, আমরা মোটামুটি কয়েকটা ক্লাসে এগুলো সম্বন্ধে আলোচনা করলাম। তাহলে 4টি অর্থ ব্যবস্থা কি কি তোমরা আগেই জেনেছো। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, তারপরে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এই মোট 4 ধরনের অর্থ ব্যবস্থা আমরা আলোচনা করলাম এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে যে পার্থক্য যদি আসে বা তোমরা 4 ধরনের পার্থক্য সম্বন্ধে তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। এগুলো বাসায় আর এই 4 ধরনের অর্থ ব্যবস্থাগুলো ভালো করে আর একটু পড়বে। আসো এরপরে আমরা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা দেখি, যে আমরা মোট 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখলাম সারা বিশ্বে। সেটা হচ্ছে কি কি? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, আর হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন আমরা দেখব যে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তা বাংলাদেশ আমরা কি দেখি, যে একটা মূলত দক্ষিণ এশিয়ার একটা উন্নয়নশীল কৃষি প্রধান দেশ। আমাদের দেশটি দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল দেশ, এবং আমাদের দেশের অর্থনীতিটা মূলত কৃষি নির্ভর অর্থনীতি। তো ব্রিটিশ আমলে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশ আমলে আমাদের দেশে এই অঞ্চলে, অর্থাৎ বাংলাদেশের এই অঞ্চলে সামন্ত অর্থনৈতিক ব্যবস্থা চালু ছিল, অর্থাৎ জমিদারি প্রথা সেই সময় ছিল। এর পরবর্তীতে পাকিস্তানি আমল বলতে যেটা বোঝায়, তখন পূর্ব পাকিস্তান আমাদের যে অংশ, সেখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান ছিল। এরপরে স্বাধীন হওয়ার পরে 1971 সালে দেশ স্বাধীন হয়। তারপরে বাংলাদেশে অর্থাৎ 72 সালের থেকে আমাদের দেশে একটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু ছিল। তাহলে আমাদের দেশে দেখলাম যে স্বাধীন হওয়ার পর থেকে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু ছিল, বিদ্যমান ছিল, কিন্তু পরবর্তীতে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যর্থতা এবং 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে পর থেকে হচ্ছে বাংলাদেশে তখন সমাজতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটে, এবং সেক্ষেত্রে তার পরবর্তীতে দেখা যায় সমাজতান্ত্রিক যখন দেশ স্বাধীন হয়, তখন 1972 সালে হচ্ছে সবকিছুই কিন্তু জাতীয়করণ করা হয়, বিশেষ করে মৌলিক শিল্পগুলো জাতীয়করণ করা হয়, অর্থাৎ তখন সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চালু হয়।
কিন্তু এই জাতীয়করণ নীতির ব্যর্থতার কারণে দেখা যাচ্ছে পরবর্তীতে অর্থাৎ এবং ৭৫ সালে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, এর ফলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এখানে পরিবর্তন করা হয়। বিশেষ করে হচ্ছে 1982 সালে নতুন যে শিল্প নীতি চালু করা হয়, সেখানে রাষ্ট্রায়ত্ত খাত থেকে কতিপয় শিল্পকে বেসরকারীকরণ করা হয়। এরপরে 1991 সালে জাতীয় নিরাপত্তার সাথে সংগতি কতিপয় শিল্প ছাড়া সকল শিল্পই তখন দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তাহলে এর ফলে দেখা যাচ্ছে যে ৭৫ সালের পর থেকে আমাদের দেশে মূলত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে। কারণ আমরা জানি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সেখানে কি সরকারি এবং বেসরকারি উভয় খাতই বিরাজমান থাকবে, সরকারি উদ্যোগ থাকবে, বেসরকারি উদ্যোগ থাকবে, সরকারি বেসরকারি সহমিশ্রণের মাধ্যমে সহাবস্থানের মাধ্যমে এদেশের অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকবে। তো সেটাই আমরা পরবর্তীতে বাংলাদেশে দেখেছি যে মোটামুটি আমাদের দেশে এখনো মিশ্র অর্থ ব্যবস্থায় চালু রয়েছে। কারণ আমরা দেখি যে আমাদের অর্থ ব্যবস্থা যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখব যে আমাদের সরকারি বিনিয়োগ আমাদের দেশে বিশেষ করে যে জাতীয় নিরাপত্তা খাতগুলো যেখানে সেখানে এবং শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য যেগুলো আছে সেগুলো সরকারি উদ্যোগেই পরিচালিত হয় বা সরকারি বিনিয়োগে পরিচালিত হয়। এরপরে বেসরকারি বিনিয়োগেও আছে আমাদের, যে বেসরকারি উদ্যোক্তাকে উৎসাহিত করার জন্য সরকার কিছু কিছু খাত কিন্তু বেসরকারি উদ্যোগে ছেড়ে দিয়েছে এবং বেসরকারি বিনিয়োগে সেগুলো পরিচালিত হয়। বিশেষ করে হচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলো কিন্তু আমাদের বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। তারপর সরকারি এবং বেসরকারি খাতের সহযোগ বা সহ অবস্থান বা পাশাপাশি অবস্থানের মাধ্যমে আমাদের অর্থনীতি চলছে, যে উভয় খাতের মধ্যে প্রতিযোগিতার মনোভাব আমাদের এখানে দেখা যায়। যেমন আমাদের সরকারি টেলিফোন আছে, বেসরকারি টেলিফোন ব্যবস্থা আছে, সরকারি শিক্ষা ব্যবস্থা আছে, বেসরকারি শিক্ষা ব্যবস্থা, তারপরে স্বাস্থ্য ব্যবস্থা সরকারি পর্যায়ে আছে, বেসরকারি পর্যায়েও আছে। এইভাবে দেখা যাচ্ছে যে উভয় খাতের মাধ্যমে দেশের উন্নয়নটা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরপরে অর্থনৈতিক পরিকল্পনা আমাদের দেশে আছে, যে আমরা বিভিন্ন পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো করা হয় বা দ্বিবার্ষিক পরিকল্পনাগুলো করা হয় সেগুলো কিন্তু আমাদের দেশে আছে এবং এইসব পরিকল্পনার আওতায় আমাদের বড় বড় প্রজেক্টগুলো এখানে প্রজেক্টগুলো বাস্তবায়ন হচ্ছে। তো এর ফলে আমরা দেখছি যে তারপরে সম্পদের মালিকানার ক্ষেত্রে আমাদের দেশে আমরা দেখি মানে বিশেষ করে বাংলাদেশে যে সম্পদের ব্যক্তিগত মালিকানাও আছে আবার রাষ্ট্রীয় মালিকানাও আছে। কিন্তু একজন ব্যক্তি সেখানে দেখা যাচ্ছে যে বিশেষ করে কৃষি জমি এবং শহরের আবাসিক এলাকায় খুব বেশি পরিমাণ জমির এখানে মালিক হতে পারে না, সেখানে তখন সরকারি নিয়ন্ত্রণ চলে আসে। তারপরে বাংলাদেশের দাম অর্থনৈতিক ব্যবস্থা যদি দাম প্রক্রিয়া দেখি এখানে তাহলে দেখা যাবে যে আমাদের হচ্ছে যেটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এটা আছে, কিন্তু অর্থাৎ চাহিদা এবং যোগানের দ্বারা এখানে নির্ধারিত হয় দাম ব্যবস্থা, কিন্তু দাম স্তর যদি ঊর্ধ্বমুখী হয় খুব বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারের দামের উপর সরকারের নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা আছে। তারপরে মুনাফার উপস্থিতি, হ্যাঁ এখানে ব্যক্তিগত যেহেতু বেসরকারি উদ্যোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলো চালু আছে সেজন্য এখানে ব্যক্তিগত মুনাফাও এখানে স্বীকৃত রয়েছে। তবে সরকার খুব বেশি মুনাফার ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণও কিন্তু এখানে রয়েছে। তবে মজুরির ক্ষেত্রে সরকারি বেসরকারি উভয় খাতে মজুরি রয়েছে, তবে যদি বেসরকারি খাতে মজুরির পরিমাণ কম থাকে তাহলে সেখানে সরকার সেক্ষেত্রে সহযোগিতা করে। তবে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থায় ক্রেতা বিক্রেতার এখানে স্বাধীনতা রয়েছে, তারা তাদের ইচ্ছা মতো দ্রব্য উৎপাদন এবং ভোগ করতে পারবে, কিন্তু দেখা যাচ্ছে যে যদি অধিক মুনাফা লাভের জন্য কোনো উৎপাদনকারী বেশি করে সেই ধরনের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। সরকার বিভিন্ন জাতীয় অর্থনৈতিক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে পারবে। তারপরে আমাদের দেশের সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, যেমন হচ্ছে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি, মহিলা সংস্থার মাধ্যমে মহিলা অধিদপ্তর, এভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, বিধবা ভাতা কর্মসূচি, বিভিন্ন প্রজেক্টগুলো এখানে করা হয় এবং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়। তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে আমরা একদিকে যেমন সরকারের বিভিন্ন উদ্যোগ বা বিনিয়োগ বিভিন্ন পরিচালনা রয়েছে, তেমনি বেসরকারি খাতেও কিন্তু আমাদের অনেক অবদান রয়েছে। এভাবে সরকারি এবং বেসরকারি উভয় খাতের অবদানের মাধ্যমেই কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত হচ্ছে এবং উভয় খাতই
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে বাংলাদেশের মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটাই আমাদের দেশে অনেকদিন ধরে চলছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বেসরকারি খাতকে আরো বেশি উৎসাহিত করা হচ্ছে সরকার, বিশেষ করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যেগুলো আমদানি রপ্তানির ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণটা অনেকটা উন্মুক্ত করা হয়েছে। অর্থাৎ সেই হিসাবে দেখলে যে বাংলাদেশে এখন মুক্তবাজার অর্থনীতিটা চালু রয়েছে, যে বিশ্বের সাথে বর্তমান বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে বাংলাদেশেও মুক্তবাজার অর্থনীতির অনুসরণ করা হচ্ছে। এইভাবে মূলত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা মিশ্র অর্থ ব্যবস্থার মাধ্যমেই দেখা যাচ্ছে যে মূলত এখন হচ্ছে মুক্তবাজার অর্থনীতিকেই অনুসরণ করছে। তাহলে তোমরা নিশ্চয়ই বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা, যে 4 ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা মানে এখন চালু রয়েছে চলছে সেটা সম্বন্ধে তোমরা ভালোভাবে জানতে পারলে। এখন আসো আমরা অর্থনীতির যে দুটো শাখা আছে সেই শাখা দুটো নিয়ে আলোচনা করি। যে আওতা বা আলোচনার প্রেক্ষিতে অর্থনীতিকে এভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা দেখো যে 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে এভাবে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এই দুই ভাগে বিভক্ত করেন। তাহলে অর্থনীতিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে কিভাবে? ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। এটা এর আগে বললাম যে অর্থনীতির পরিধি বা আওতা বা আলোচনার সুবিধার জন্য এভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি, যেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তাহলে মনে রাখবে যে এখানে কুইজ হয় যে 1933 সালে, এজন্য এটা ভালো করে মনে রাখবে যে 1933 সালে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি এই দুই ভাগে বিভক্ত করেন। আসো আমরা এখন এই ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি সম্বন্ধে আলোচনা করি। প্রথমে আমরা ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স সম্বন্ধে আলোচনা করি। তাহলে ব্যষ্টিক অর্থনীতি, এটার ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো। মাইক্রো শব্দটা কোথা থেকে আসছে দেখো, যে প্রাচীন গ্রিক শব্দ মাইক্রোস, MIKROS, মাইক্রোস হতে ইংরেজি এই মাইক্রো শব্দটির উৎপত্তি হয়েছে। তো মাইক্রো শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে? সেটা হচ্ছে যে অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অর্থনৈতিক আচরণ ও কার্যকলাপ পৃথক ভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স বলা হয়। তাহলে আমরা দেখলাম যে শাখায় অর্থনীতির যে শাখায় বিভিন্ন ক্ষুদ্র অংশ বা এককের অংশ আলোচনা করা হবে এবং পৃথক ভাবে আলোচনা করা হবে তখন সেটাকে বলা হবে ব্যষ্টিক অর্থনীতি। যেমন যদি এভাবে আলোচনা করা হয় যে একজন ভোক্তার আয়, তারপরে একটি দ্রব্যের দাম, একটি ফার্মের ভারসাম্য নির্ধারণ, এগুলো যদি আলোচনা করা হয় সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে বলা হবে ব্যষ্টিক অর্থনীতি। তো এই প্রসঙ্গে অর্থনীতিবিদ হেন্ডারসন ও কোয়ান্ট এর মতে উনি বলেছেন যে ব্যষ্টিক অর্থনীতি হলো ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনা। ব্যক্তির মানে একজন ব্যক্তির এবং সুনির্দিষ্ট ব্যক্তিবর্গের, এক একটা ব্যক্তিবর্গের অর্থনৈতিক কার্যকলাপের আলোচনায় হলো ব্যষ্টিক অর্থনীতি। আচ্ছা, এরপরে আমরা দেখি সমষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স যেটা বলা হয়। সামষ্টিক অথবা ম্যাক্রো, এটা আসছে, ম্যাক্রো শব্দটা আসছে দেখো প্রাচীন গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে ইংরেজি ম্যাক্রো শব্দটির উৎপত্তি হয়েছে। এই ম্যাক্রো অর্থ হলো বৃহৎ, আমরা মাইক্রো অর্থ দেখলাম ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ বা বিশাল বা বড়। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলা হচ্ছে দেখো, যে অর্থনীতির যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচার আচরণ বিশ্লেষণ করা হবে তাকে বলা হবে সমষ্টিক অর্থনীতি। ঠিক আছে, অর্থনীতি যে শাখায় একটি অর্থ ব্যবস্থার সামগ্রিক আচার আচরণ
বিশ্লেষণ করা হবে তাকে সামষ্টিক অর্থনীতি বলা হয়। যেমন হচ্ছে জাতীয় আয়। জাতীয় আয় বলতে একটা দেশের, আমরা জানি কি জাতীয় আয় কাকে বলে, যে একটা দেশের মোট উৎপাদনকে জাতীয় উৎপাদন এবং তাকে যখন অর্থের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাকে বলা হবে জাতীয় আয়। তবে জাতীয় সঞ্চয়, এটা হচ্ছে সমগ্র মানুষের সঞ্চয় মিলেই হচ্ছে জাতীয় সঞ্চয়। তবে সাধারণ দাম স্তর, যে সমস্ত দ্রব্যের দামের যে পরিমাণ সেটাকে গড়ে যেটা করা হবে সেটা দাম স্তর, সাধারণ দাম স্তর। তবে জাতীয় উৎপাদন, এরপর হচ্ছে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ভারসাম্য, এগুলো হচ্ছে সমষ্টিক অর্থনীতির মধ্যে আলোচনা করা হয় এবং সমষ্টিক অর্থনীতির বিষয়গুলো। তাহলে দেখা যাচ্ছে যে সামষ্টিক অর্থনীতির মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থার সামগ্রিক বিশ্লেষণ। যে একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা যখন সামগ্রিক বিশ্লেষণ করা হবে তখনই সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতির মাধ্যমে করা হবে। তাহলে এইভাবে আমরা অর্থনীতির যে দুটো শাখা, সমষ্টিক এবং ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি আমরা দেখলাম। তাহলে এই সম্বন্ধে তোমরা জানলে। এখন আমরা পরবর্তী আলোচনা দেখি যে ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির মধ্যকার পার্থক্য। আমরা এর আগে যেটা আলোচনা করলাম ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি, সেখান থেকে মূলত এর মধ্যকার কিছু মৌলিক পার্থক্য পাওয়া যাবে। তাহলে আমরা যদি প্রথমে দেখি যে ব্যষ্টিক হচ্ছে কি, ব্যষ্টিক অর্থনীতি যেটা বলা হয় মাইক্রো অর্থ হচ্ছে ক্ষুদ্র বা ছোট। আর অপরদিকে সমষ্টিক কি, সমষ্টিক হচ্ছে ম্যাক্রো যেটার অর্থ হচ্ছে বৃহৎ বা বিশাল। তবে সঙ্গে আমরা যেটা দেখলাম যে অর্থনীতির যে শাখায় এক একজন ব্যক্তির বা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে পৃথকভাবে আলোচনা করা হয়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশের বা বিষয়ের আলোচনা করা হয়, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। আর অপরদিকে সমষ্টিক অর্থনীতি হচ্ছে যে অর্থনীতির যে শাখায় একটা অর্থনীতির সামগ্রিক বিশ্লেষণ করা হয় সেটা হচ্ছে সমষ্টিক অর্থনীতি। এভাবে সংজ্ঞাগত আমরা পার্থক্যটা দেখলাম। এরপরে এছাড়াও অর্থনীতি আরো কিছু হচ্ছে, এই দুটো অর্থনীতি আরো কিছু আছে পার্থক্য আমরা দেখতে পাই। তাহলে একটা দেখলাম যে শাব্দিক অর্থের ভিত্তিতে এদের মধ্যে পার্থক্য আছে। এছাড়া আমরা যদি দেখি যে পরিধি বা আওতার উপর ভিত্তি করে, যে ব্যষ্টিক অর্থনীতির পরিধি আমরা স্বাভাবিকভাবে দেখলাম যে ছোট বা আওতাটা ক্ষুদ্র এবং ছোট। অন্যদিকে সামষ্টিক অর্থনীতির পরিধিটা ব্যাপক এবং বিশাল, কারণ সামগ্রিকভাবে একটা দেশের অর্থনৈতিক আলোচনা হয়, এই জন্য এর পরিধিটা স্বাভাবিকভাবে বিশাল হবে। তারপরে ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কি একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের তার অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করে, যে তার আয় ব্যয় হিসাব এগুলো করা হয়। আর সমষ্টিক অর্থনীতিতে এখানে একক বা ব্যক্তি প্রতিষ্ঠানের আলোচনা না করে সামগ্রিকভাবে সমগ্র প্রতিষ্ঠানের বা সামগ্রিক অর্থনৈতিক আলোচনা করা হয়, সেটাকে বলা হয়, সেখানে হচ্ছে সমষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। তারপরে ব্যষ্টিক অর্থনীতির বিষয়গুলো কি, বিষয়গুলো হচ্ছে যেমন ব্যষ্টিক অর্থনীতির বিষয় হচ্ছে একজন ব্যক্তির আয় ব্যয় ভোগ এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। আর অপরদিকে সমষ্টিক অর্থনীতিতে কি হয়, জাতীয় আয়, তারপরে সাধারণ দাম স্তর যেটা বলা হলো ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, জাতীয় বিনিয়োগ, জাতীয় সঞ্চয়, জাতীয় যোগান, এইভাবে সামগ্রিকভাবে মোট হিসাব করা হয়, তখন সেটাকে বলা হবে সমষ্টিক অর্থনীতি। আর ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির যোগান, একটি দ্রব্যের দাম, একটি ফার্মের আচরণ, এগুলো হচ্ছে ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা করা হয়। এখানে লিঙ্ক বা যোগসূত্রের ক্ষেত্রে দেখো যে ব্যষ্টিক অর্থনীতির কিন্তু মধ্যে কোনো যোগসূত্র থাকবে না। একজন ব্যক্তির আয়ের সাথে আরেকজন ব্যক্তির আয়ের কোনো যোগসূত্র বা লিঙ্ক থাকে না। একটা ফার্মের আয়ের সাথে আরেকটা ফার্মের আয়ের কোনো লিঙ্ক থাকবে না। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে কিন্তু যোগসূত্র থাকে। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ফার্মের, বিভিন্ন ব্যক্তির আয়ের ফলে কিন্তু মোট আয় বা ন্যাশনাল ইনকাম যেটা হয়, এই জন্য এদের মধ্যে যোগসূত্র থাকবে। তারপরে ব্যষ্টিক অর্থনীতিতে আমরা যেটা দেখলাম যে ব্যষ্টিক অর্থনীতিতে একটা অর্থনীতির ক্ষুদ্র অংশ বা আংশিক বা খণ্ড আলোচনা করা হয়, পৃথক পৃথকভাবে আংশিক চিত্র পাওয়া যাবে বিশ্লেষণের ক্ষেত্রে। কিন্তু সামষ্টিক অর্থনীতিতে একটা দেশের
সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে সামগ্রিক বা একটা পূর্ণ চিত্র পাওয়া যাবে একটা দেশের অর্থনীতির ক্ষেত্রে। তাহলে ব্যষ্টিক অর্থনীতিতে একটা দেশের আংশিক অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক সিস্টেম বা চিত্র পাওয়া যাবে, আর সামষ্টিক অর্থনীতিতে পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। তারপরে ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ভারসাম্য বিশ্লেষণ করা হবে, আর অপরদিকে সমষ্টিক অর্থনীতিতে ভারসাম্যের সামগ্রিক অবস্থা এখানে তুলে ধরা হবে। ব্যষ্টিক অর্থনীতিতে দেখা যায় যে একক খাত যেগুলো সেগুলোর বিশ্লেষণগুলো গুরুত্ব দেওয়া হয়, সেগুলোর বিশ্লেষণ করা হয় একক খাতে। আর সামষ্টিক অর্থনীতিতে এখানে হচ্ছে সমষ্টিগত ভাবে সামগ্রিক অর্থনৈতিক বিশ্লেষণের এখানে গুরুত্ব দেওয়া হয়। তবে কোনো দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেটা জানার জন্য ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে কিন্তু সেটা নির্ণয় করা হয় না। একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন সেটা নির্ণয় ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে পাওয়া যায় না, সেটা নির্ণয় করতে হলে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে পাওয়া যাবে। যেহেতু সামষ্টিক অর্থনীতি কি করে, একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাটা বিশ্লেষণ করে, এই জন্য সামষ্টিক অর্থনীতির আলোকে নির্ণয় করা যাবে একটা দেশের প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা। তারপরে হচ্ছে আমরা যদি সমর্থকের দিক থেকে দেখি যে ক্লাসিক্যাল এবং নিও ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ ব্যষ্টিক অর্থনীতির সমর্থক, আর অপরদিকে আধুনিক অর্থনীতিবিদগণ হচ্ছে সামষ্টিক অর্থনীতির সমর্থক। এইভাবে দেখা যাচ্ছে যে ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে যে কিছু পার্থক্য মানে পার্থক্য থাকলেও বৈসাদৃশ্য থাকলেও দেখা যায় যে সামষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতির আলোচনা এটা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল বা বিশ্লেষণটা পরস্পর নির্ভরশীল। যেখানে শুধু ব্যষ্টিকের মাধ্যমে একটা দেশের অর্থনৈতিক অবস্থা জানা যাবে না, শুধু সামষ্টিকের মাধ্যমে অর্থনৈতিক অবস্থা জানা যাবে না। অর্থাৎ এভাবে কিছু পার্থক্য দেখা গেলেও কিন্তু একটা দেশের টোটাল অর্থনৈতিক অবস্থা জানতে গেলে এই ব্যষ্টিক এবং সামষ্টিক উভয়টাই জানতে হবে, কারণ সামষ্টিক ছাড়া ব্যষ্টিক আলোচনা করা সম্ভব নয়, কারণ সামষ্টিকের আলোচনার মাধ্যমেই ব্যষ্টিক আলোচনা আসবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন যেটা যথার্থই বলেছেন যে ব্যষ্টিক এবং সামষ্টিকের মধ্যে কোনো বিরোধ নেই, বরং ব্যষ্টিক এবং সামষ্টিক উভয় অর্থনীতি একই হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, বা যেটা বলা হচ্ছে উভয় একে অপরের পরিপূরক বা নির্ভরশীল। তাহলে এই জন্য একটা দেশের যে কোনো দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা জানতে গেলে আমাদের ব্যষ্টিক এবং সামষ্টিক উভয় অর্থ ব্যবস্থারই জানতে হবে এবং উভয় অর্থ ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। উভয় অর্থ ব্যবস্থার মাধ্যমে একটা দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা জানা যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স সম্বন্ধে আশা করছি যে ডিটেলস জানতে পারলে, যে এদের মধ্যে মাইক্রো মেন যেটা যে মাইক্রো বলতে ক্ষুদ্র অংশের আলোচনা, আর সামষ্টিক বা ম্যাক্রো হচ্ছে বৃহৎ অংশের বা সামগ্রিক আলোচনাকে বোঝায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কয়েকদিনের আলোচনায় যে অর্থনীতি প্রথম পত্রে যে প্রথম অধ্যায়ের যে বিষয়গুলো ছিল আমরা এগুলো সম্বন্ধে টোটাল আলোচনা করেছি। বিশেষ করে ইকোনমিক প্রবলেম অর্থাৎ অর্থনৈতিক সমস্যা, তারপরে সমাধান, ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থাগুলো, বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, আর অর্থনীতির যে দুটো শাখা এখানে ভাগ করেছেন ব্যষ্টিক এবং সামষ্টিক, এগুলো সম্বন্ধে আমরা আমরা আলোচনা করলাম। আশা করছি যে তোমরা ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারছো। এখন এই বিষয়গুলো তোমরা আরো বেশি প্র্যাকটিস করবে, পড়বে, তাহলে এগুলো সম্বন্ধে আরো তোমাদের জ্ঞান বাড়বে। তাহলে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।